এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। স্তব্ধ গভীর রজনীতে আকাশ জুড়ে পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে, ঠিক যেন জমিদার মহলের জমকালো কক্ষটির অলঙ্কারে নতুন এক সুরভি এনে দিয়েছে। পরন্ত সে জৌলুসের বিপরীতে কক্ষের ভেতরে এক অদ্ভুত নীরবতা। কোথাও কোনো শব্দ নেই, শুধু কখনো কখনো ভেসে আসে শিকলের লৌহের ঠুকঠাক শব্দ। এহেন নীরব রজনীতে কক্ষের বারান্দায় চোখের উপর বসে আছে নিষ্প্রাণ হয়ে শেকলবন্ধী এক ব্যক্তি। বিশাল লোহার শেকল তাকে শাসনের ভঙ্গিতে বেঁধে রেখেছে। লম্বা চুল তার কাজ ছুঁয়েছে, যাতে সময়ের নির্মম সাদা কালো দাগ পরিস্ফুটিত হয়েছে। দৃষ্টিতে ছিল তার শূন্যতা, যেন এই আলোকিত পৃথিবীর প্রতি তার কোনো আকর্ষণ নেই। হঠাৎ সেই নীরবতায় ভেসে আসে এক মৃদু শব্দ। ধাতব চাবির খসখস ও পায়েলের ধ্বনিতে শিকলবন্ধী মানুষটা ধীরে ধীরে তার মাথা তুলে চায় কাঙ্ক্ষিত শব্দের আগমনের পানে। শ্বেতায় দৃষ্টি স্থির হতেই নেত্রে পরিস্ফুটিত হয় কক্ষের দরজার নিকট দাঁড়িয়ে থাকা এক মায়াবতীকে, যার গাত্রে জড়িয়ে আছে রক্ত জবার ন্যায় টকটকে লাল শাড়ি, যেথায় কোমরের আঁচলে গুজে আছে গুচ্ছ চাবি। চাবিগুলো একসঙ্গে লেগে বাজছে, আর সেই ধ্বনি যেন মহলের স্তব্ধতাকে বিদীর্ণ করে দিচ্ছে। মেয়েটির কোমল আদলে চন্দ্রের আলো পড়তেই তাকে ঠিক যেন জান্নাত হতে আগত নূরের তৈরি রূপবতী কোনো রমণী বলে সাব্যস্ত হচ্ছে। তখনই আচমকা শিকলবন্দি মানবটি তার বাক শক্তিহীন হয়ে থাকা উষ্ঠযুগল হতে দুর্বল শব্দ করে বলে ওঠে, ফুল, দুষ্টু ফুল আমার, এসেছো তুমি? ভেঙেছে কি অভিমান? শিকলবন্দি মানবটির করা প্রশ্নে রমণীটি স্থির দৃষ্টি তাক করে এগিয়ে যায় ব্যক্তিটির নিকট। তার এগিয়ে যাওয়ার প্রতিটি পদচারণের ধাপে জমিদারের ঐতিহ্যের মেঝে যেন নীরব সাক্ষী হয়ে রয় প্রিয় মানবটির নৈকট্য লাভের। শিকলবন্ধী ব্যক্তিটি রমণীটির পানে চেয়ে রয় পলকহীন ভাবে, যেন এই মুখের প্রতিচ্ছবি ধরে রাখতে চায় তার অমর স্মৃতিতে। রমণীটি তার সম্মুখে এসে দাঁড়িয়ে নিজের ছোট্ট দুটি হাত বাড়িয়ে ধীরে ধীরে স্পর্শ করে শিকলবন্ধী ব্যক্তির আদল। হেন স্পর্শ যেন বিদ্যুৎ সঞ্চারের মতো কাঁপিয়ে দিল তাকে। ফলশ্রুতিতে আবেশে বন্ধ করে নেয় নিজ নেত্রযুগল। তখনই রমণীটি মৃদু দুঃখ জড়িত ভাঙ্গা স্বরে বলে ওঠে, ও হে সখা আমার, খুব কি দরকার ছিল এমনটা হওয়ার? খুব কি যাতনা হচ্ছে আপনার? দুজনের মধ্যে অব্যক্ত অদৃশ্য এক সংযোগ তৈরি হলো। সে দৃশ্যে মুহূর্তের জন্য কক্ষের জড়তা ভেঙে দিল। তৎক্ষণাৎ ব্যক্তিটি রমণীটির কোমল হাত দুটি নিষ্কম্পিত হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, ওহে জবা ফুল, আমার সকল যাতনা মঞ্জুর তোমার তরে। ব্যক্তিটির উচ্চারিত বাক্যে রমণীটি মৃদু পদক্ষেপে অগ্রসর হয়ে তার কোলে শান্তিপূর্বক আসন করে। নিজ ছোট দুটি বাহু দ্বারা জড়ে ধরল তার গলার চারপাশ, ফের নিজ মাথা হেলিয়ে দেয় ব্যক্তিটির পক্ষে, যেন এক গভীর আত্মসমর্পণের নিদর্শন। শেকলবদ্ধ ব্যক্তিটি প্রগাঢ় আর অনুভূতির তীব্রতায় তাকে আরো শক্ত করে আঁকড়ে ধরল, যেন সেই মুহূর্তটি অমলিন হয়ে চিরকাল তার হৃদয়ে গেঁথে রাখতে চায় অনন্তকালের জন্য। এক হাতে রমণীটিকে ধরে রেখে সে পাশে থাকা একটি পুরনো ডায়েরি তুলে নেয় নিজ হাতের অন্তরালে। ডায়েরিটির পৃষ্ঠাগুলো সময়ের চিহ্ন বহন করছে। তার মলাটে জমিদারি কারুকাজ খোদাই করা, পরন্ত ধুলো জমে সেই সৌন্দর্য ঢেকে গেছে অনেক আগেই। তখনই রমণীটি কৌতূহল ভরে জিজ্ঞেস করে, এটা কি? রমণীটির প্রশ্নে ব্যক্তিটি গভীর দৃষ্টিতে ডায়েরিটির পানে তাকিয়ে এক অদ্ভুত ভারী আবেগ ছড়া কণ্ঠে বলে, তোমার আমার প্রেম গাথা। বলে সে ডায়েরির প্রথম পৃষ্ঠা উন্মোচন করলো, যেন সে সাদা পাতায় তার অমলিন স্মৃতির অক্ষরগুলি নতুন করে জীবন্ত হয়ে উঠবে। অতীত সময়টা 1850 সাল। নির্জন রাতের নিস্তব্ধতায় যখন সবকিছু থেমে গেছে, তখন হঠাৎই এক মেয়ের দমবন্ধকর দৌড়ের শব্দ ভেসে আসে। সে নিঃশ্বাস ফেলার সময়টুকু পাচ্ছে না। পেছন থেকে তার মৃত্যুর ছায়া ক্রমাগত তাকে তাড়া করে আসছে। জঙ্গলের গভীরতায় হারিয়ে গেছে সে। গাছের পাতারা যেন তার কষ্টের সাক্ষী হয়ে থমকে দাঁড়িয়েছে। প্রত্যেক পদক্ষেপে জঙ্গল যেন তার পথ রোধ করতে চায়, কিন্তু তবু সে অন্ধকারের মধ্য দিয়ে ছুটে চলে আতঙ্কগ্রস্ত দিশেহারা হয়ে। তার পায়ের শব্দের সাথে পেছন থেকে ধেয়ে আসা সেই অদৃশ্য শক্তির ভয়ানক গর্জন মিশে যায়। মেয়েটির গলার শুকে আসে,
ঠোঁটগুলো নীল হয়ে যায়। ভয় এমন ভাবে তার মস্তিষ্কের প্রতিটি কোষে ছড়িয়ে পড়েছে যে তার সারা শরীর কাঁপছে। হঠাৎই তার পা পিছলে যায়, সে মাটিতে পড়ে যায়। আশেপাশে তাকানোর মতো শক্তি নেই, কিন্তু তার মনে হয় সেই অন্ধকার শক্তিটি তার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে, বিষাক্ত সাপের মতো। তার হাত পা অসাড় হয়ে আসছে, চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছে। সে উঠে দাঁড়াতে চায়, কিন্তু মনে হয় কিছু একটা তাকে মাটি থেকে টেনে ধরে রাখছে। তখনই সে শুনতে পায় ঘুঙ্গুর আর কোমরবন্ধনীর তীব্র ঝঙ্কার তুলে কেউ ভয়ঙ্করভাবে এগিয়ে আসছে তার নিকট। ভয়ের সারা শরীর বরফের ন্যায় জমে গেল মেয়েটির। তখনই সে অনুভব করে একটি ঠান্ডা বরফের মতো হাত তার ঘাড়ে স্পর্শ করছে। সেই মুহূর্তে মেয়েটির হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। হিম শীতল হাতের শক্তিতে সে যেন জমে যাচ্ছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখের সামনে অন্ধকারে মিশে যাচ্ছে সমস্ত কিছু। এক ফোঁটা আলো নেই, শুধু মৃত্যু যেন তার কণ্ঠে নিঃশ্বাস বন্ধ করতে চায়। ভারত নেত্রে মেয়েটি পেছন ফিরে চাইতে রহস্যময় ব্যক্তিটি এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলে ওঠে, তোর ছায়ায় গাথি আমি অসুরের কাব্য, তোর আরতি ভাঙে মৃত রাতে বিভ্রান্ত স্বপ্ন, তুই কান্নার জাগাস বিশ্বাসের উল্লাস, তোর প্রাণের প্রদীপে জ্বালি নরকের আবাস। বলে নিজ হাতে তলোয়ার উঠে বর্বর উন্মাদের ন্যায় মুখ দিয়ে বিকৃত শব্দ বের করে ভয়ঙ্কর ভাবে নৃত্য করতে করতে তলোয়ারের এক ঘাতে মেয়েটির বুক ছিঁড়ে নাভি অবধি নেমে আসে। মুহূর্তেই ফিনকি দিয়ে রক্ত বের হয়ে মেয়েটি লুটিয়ে পড়ে মাটিতে। মেয়েটির এহানো হালাতে রহস্যময় ব্যক্তিটির ঠোঁটের কোণে এক বিদঘুটে হাসি ছড়িয়ে পড়ে। তার রক্তমাখা হাত মেয়েটির ছিন্ন ভিন্ন দেহাংশে নিমজ্জিত হয়। এরপর এক অমানসিক শক্তিতে সে মেয়েটিকে বস্ত্রহীন করে নারী ভুঁড়ি উল্টে পাল্টে বের করতে থাকে। রক্ত গঙ্গা বইতে থাকে তার চারিপাশে। ক্ষিপ্ত উন্মাদের মতো সে সেই দেহাবশেষ আকাশে ছুড়ে দিয়ে পৈশাচিক উল্লাসে বিকৃত হেসে ওঠে। তার সেই হাসির শব্দ যেন মৃত্যুর নিঃশ্বাস হয়ে প্রতিধ্বনিত হতে থাকে শূন্যে। ভয়ঙ্কর রাত পেরিয়ে আগমন ঘটে প্রভাতের, যে জাগিয়ে তুলে ঘুমন্ত গ্রামটিকে, যার উজ্জ্বলতায় মুছে যায় ভয়ঙ্কর সকল ঘটনা আর সূচনা হয় নতুন কোনো কাহিনীর। আজ জমিদার মহলের দরবার প্রাঙ্গণে চূড়ান্ত নীরবতা বিরাজ করছে। বিশাল জমিদার মহল জুড়ে কোলাহলের ঢেউ থেমে গেছে মাত্র, যেন পুরো জায়গাটি থমকে দাঁড়িয়েছে এক অজানা অপেক্ষায়। প্রাঙ্গণের মাঝখানে এক তরুণীকে বেঁধে রাখা হয়েছে, তার চোখে আতঙ্ক আর অনুশোচনার ছায়া। উপস্থিত সবাই জানে যে কোনো মুহূর্তে মহলের বিশাল কাঠের দরজা খুলে প্রবেশ করবেন জমিদার শাহবাজ মির্জা, যার আগমনের প্রতীক্ষায় বাতাসও থমকে আছে। যিনি এক কঠোর ও অপ্রতিরোধ্য পুরুষ, যার শব্দে নিয়তি বদলায় পুরো মির্জানগরের, যার রায়ের শেষ কথা। মির্জানগরের প্রতিটি মানুষ তাকে ভয় পায়, যেন তিনি স্বয়ং মৃত্যুর দূত, এবং সে ভয় যেন শ্রদ্ধার থেকেও গভীর, এক অস্বাভাবিক আতঙ্কে ভরা। দরবারের বিশাল কাঠের দরজা ধীরে ধীরে খুলে যায়। এক ঝলক খাওয়ার সঙ্গেই প্রবেশ করেন শাহবাজ মির্জা, যার উপস্থিতি ঠিক যেন ঐতিহাসিক যুদ্ধে হতে ফিরে আসা এক বীর যোদ্ধার ন্যায়। তার গৌরবময় উপস্থিতি আলোড়ন তুলে সমগ্র দরবারে। 6 ফুটের বেশি উচ্চতা, সুগঠিত দেহের প্রতিটি ভাঁজে যেন দৃঢ়তা শাসনের প্রতীক। তার পরনে মোটা মখমলের কালো পায়জামা আর শুভ্র রঙের পাঞ্জাবি। চওড়া কাজ জুড়ে ছড়িয়ে আছে কালো ও সাদা জরির শল, যা বাতাসে হালকা দুলে তার শাসকের মর্যাদাকে আরো দৃঢ় করে তোলে। তার চেহারার জৌলস তীক্ষ্ণ চুয়াল, শক্ত ভ্রু আর একজোড়া গভীর ধূসর চোখের দৃষ্টি ঠিক যেন বজ্রপাতের ন্যায় একবার যার উপর স্থির হয় তার মেরুদণ্ড বরফ হয়ে যায়। তার উপস্থিতি এমন যে একজন সৎ মানুষও নিজে নিরপরাধ হওয়া নিয়ে সংশয়ে পড়ে যায়, যা প্রাঙ্গণে উপস্থিত প্রত্যেককে স্তব্ধ করে দেয়। তার তীক্ষ্ণ দৃষ্টি বাজ পাখির মতো ঘুরে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, যেন পুরো পরিস্থিতি মুহূর্তে পরখ করে নেন। সবার মাথা নত, কেউ সাহস করে তার চোখে চোখ মেলায় না। দরবারের আবহাওয়া গম্ভীর, শুধু শাহবাজ মির্জার জুতোর আওয়াজ প্রতিধ্বনি তুলে। নিজ সিংহাসনে বসে তিনি একবার সবাইকে নিরীক্ষণ করেন, তার গলায় গম্ভীর স্বর। কি অভিযোগ এই মেয়েটির বিরুদ্ধে? শাহবাজ মির্জার প্রশ্নে ভয়ে ভয়ে একজন সভাসদ দাঁড়িয়ে বলেন, জমিদার হুজুর, এই মেয়ে নিজের স্বামীর পবিত্র বন্ধনকে কলুষিত করেছে, পরকীয়া সম্পর্ক গড়ে গর্ভধারণ করেছে। নিশ্চয়ই সমাজে এমন পাপের কোনো স্থান নেই। শাহবাজের দৃষ্টি মেয়েটির দিকে নিবদ্ধ হয়, তার চাহনিতে যেন বজ্রপাতের শীতলতা।
উপস্থিত সবাই তার পরবর্তী বাক্যের জন্য অপেক্ষা করছে। ভয়ে ঠোঁট কাঁপছে কারো। তখনই সে হুঙ্কার তুলে বলে ওঠে, এমন পাপের জন্য শাস্তি কেবল একটাই। তার কণ্ঠস্বর বজ্রের মতো গম্ভীর। মেয়েটিকে মাটি খুঁড়ে গলা পর্যন্ত পুঁতে রাখবে এবং পাথর নিক্ষেপ করে তার মৃত্যু নিশ্চিত করবে। এমন রায়ে মেয়েটি হঠাৎ হাও মাও করে কেঁদে উঠে নিজের প্রাণ ভিক্ষা চেয়ে বলে ওঠে, হুজুর, আমারে মাফ কইরা দেন, আমি ভুল করছি। আমার আর জীবনেও এমন ভুল করবো না। মেয়েটির এখানে কথায় শাহবাজ ক্রোধান্বিত হয়ে গর্জে উঠে বলে, খামোশ পাপী নারী। এই শেহবাজ মির্জার মুখ হতে বের হওয়া কোনো বাক্য না কখনো পরিবর্তন হয়েছে না হবে। কথাগুলো বলেই সে ফের সভাসদের দিকে তার কঠোর দৃষ্টি তাক করে বলে ওঠে, এই নারীর যে শাস্তি মঞ্জুর করেছি তা যেন কড়ায় গণ্ডায় পূরণ হয়, তবে সেটা তার সন্তান জন্মের পর। যখন বাচ্চাটি তার মায়ের দুগ্ধ পান হতে বিরত হবে, ঠিক তখনই তার মৃত্যু নিশ্চিত করা আপনাদের কর্তব্য। তার এমন বিচারে দরবারে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। কেউ কেউ মনে মনে তার বিচারের গভীরতা ও নিখুঁত ন্যায্যতা প্রশংসা করে, কারণ তার যেমন অত্যাচারীর গর্দান নিতে তলোয়ার কখনো থামে না, ঠিক তেমনি নির্দোষের প্রাণ কখনো সে কাড়ে না। শাহবাজ মির্জার শাসন কঠোর হলেও তার ন্যায় বিচার কখনোই দুর্বল হয় না। তার প্রত্যেক সিদ্ধান্তে এক অদৃশ্য শক্তি ফুটে ওঠে, যা সকলের মনে ভয়ের আড়ালে এক অপ্রতিরোধ্য শ্রদ্ধা সৃষ্টি করে। বিচার কার্য শেষ করে শাহবাজ মির্জা নিজের স্বভাবসিদ্ধ গাম্ভীর্যতা বজায় রেখে ধীর পদক্ষেপে দরবার ত্যাগ করেন। তার ভারী উপস্থিতি দরজার উপরে মিলিয়ে যেতেই এতক্ষণ ধরে চেপে রাখা দরবারের সকলের নিঃশ্বাস যেন একসঙ্গে মুক্তি পায়। মূল ফটক দিয়ে মহলের অন্তরালে প্রবেশ করতে শাহবাজ মির্জার দৃষ্টি পড়ল এক চঞ্চলা কিশোরীর উপর, যে তৎক্ষণাৎ মাথায় ঘুমটা টেনে শাহবাজের দিকে এক গ্লাস শরবত বাড়িয়ে দিল নতজান হয়ে, চোখগুলো ভূমিমুখী করে, যেন ভীরুতা আর শালীনতার মিশেলে এক অপরূপ দৃশ্য। শাহবাজ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে নিজ মুখ অন্যদিকে ঘুরিয়ে উচ্চস্বরে ডেকে উঠল, আম্মি যান, আম্মি যান। শাহবাজের উচ্চস্বরের ডাক শুনে মেয়েটি ভয়ে কুঁকড়ে যায়। তখনই তার আম্মি আলিয়া বানু তৎক্ষণাৎ ছুটে তার সম্মুখে এসে বলে ওঠেন, শাহবাজ, কি হয়েছে আব্বা? তুমি এত রেগে আছো কেন? আলিয়া বানুর প্রশ্নে শাহবাজ বলে ওঠে, আম্মি যান, মহলে কি দাস দাসীর সংখ্যা কমে গেছে যে অন্দরমল হতে চাচা জানের কন্যাকে আমার জন্য শরবত নিয়ে হাজির হতে হবে? কথাগুলো বলে শাহবাজ ফের বলে ওঠে, আম্মি যান, তাকে বলে দিন আমার সম্মুখে না আসতে। সে যেন না বলে আমি তার জন্য একজন পরপুরুষ। কথাগুলো আওড়ে শাহবাজ সেখান থেকে প্রস্থান করে নিজ কক্ষের উদ্দেশ্যে। শাহবাজের প্রস্থানের পানে চেয়ে আলিয়া বানু বলে ওঠেন, রুকাইয়া মা, তুই তো জানিস শাহবাজ তার আশেপাশে কোনো পরনারীকে সহ্য করতে পারে না, তবে কেন আসিস বারবার ওর সম্মুখে? আলিয়া বানুর কথা শুনে রুকাইয়া ক্রন্দন করে বলে ওঠে, বড় মেয়ে, উনি কি বোঝেন না আমি কেন বারবার ওনার না করার সত্ত্বেও বেহায়ের মতো ওনার সম্মুখে আসি? রুকাইয়ার প্রশ্নে আলিয়া বানু তার অশ্রু মুছে দিতে দিতে বলেন, মা, তুই মন খারাপ করিস না। আমরা তো শাহবাজের সাথে তোর বিবাহের অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই সে এখন বিয়ে করতে রাজি নয়। আলিয়া বানুর কথায় রুকাইয়া বলে ওঠে, বড় আমি কি দেখতে কুৎসিত? রুকাইয়ার প্রশ্নে আলিয়া বানু প্রত্যুত্তর স্বরূপ তার থুতনি ধরে বলে ওঠেন, মাশাল্লাহ, আমাদের রুকাইয়ার মতো সুন্দরী কন্যা পুরো মির্জানগর ঘুরলেও কেউ পাবে না। চন্দ্রের মতো সুন্দর দেখতে তুই চিন্তা করিস না, একদিন না একদিন শাহবাজ ঠিকই তোকে বিবাহের জন্য রাজি হবে। আলিয়া বানুর কথায় রুকাইয়া চিন্তিত হয়ে বলে ওঠে, বড় উনি যদি ততদিনে অন্য কারো মহাবতে পড়ে যান? রুকাইয়ার প্রশ্নে আলিয়া বানু উচ্চ স্বরে হেসে বলেন, তোর কি মনে হয় শাহবাজের মতো মানুষের মনে অন্য কারোর জন্য মহব্বত জন্মাবে? আমি চিনি আমার পুত্রকে, ও আর যাই করুক কারো মহব্বতে পড়বে না। এই মির্জানগরে এমন কারো জন্ম হয়নি যার জন্য আমার পুত্রের মন গলবে। নিজেদের আলোচনার পরিসমাপ্তি ঘটিয়ে আলিয়া বানু ধীর পায়ে নিজ কক্ষের দিকে এগিয়ে যান। ঠিক সেই মুহূর্তে সেখানে প্রবেশ করে তার ছোট পুত্র জুনায়েদ মির্জা। তাকে দেখে রুকাইয়া দ্রুত নিজের মাথার ঘুমটা আরো খানিকটা টেনে নিয়ে চোখ মুছে প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়ায়, কিন্তু তার পদক্ষেপ থামিয়ে দিয়ে পেছন থেকে জুনায়েদ বলে ওঠে, রুকাইয়া, অশ্রু বড়ই মূল্যবান, তাই সেটি সঠিক মানুষের জন্য বিসর্জন দেওয়াই শ্রেয়। জুনায়েদের এহেন কথায় রুকাইয়ার পা থেমে যায়। মুহূর্তে নিস্তব্ধতায় যেন শব্দগুলো তার হৃদয়কে আলোড়িত করে। তখনই ফের জুনায়েদ বলে ওঠে, তুমি জানো কি এই ধরনীতে সবথেকে আশ্চর্যের বিষয় হলো
যার প্রতি আমাদের গভীর মহব্বত থাকে, তার মহব্বত থেকে অন্যের প্রতি। কথাগুলো বলে জোনায়েদ পেছনে না তাকিয়ে সেখান থেকে প্রস্থান করে। তার প্রতিটি পদক্ষেপ রুকাইয়ার মনে অজানা এক প্রশ্নের ঢেউ তুলে যায়। রুকাইয়া থেমে দাঁড়িয়ে থাকে, তার চোখে চোখে দ্বিধা আর মনের গভীরে এক চাপা অস্থিরতা। সে ভাবতে থাকে জোনায়েদের কথার অর্থ। আজকাল তার এই হুটহাট কথাগুলো ঠিক হজম করতে পারছে না রুকাইয়া। এগুলোর পেছনের অর্থ কি? এগুলো কি শুধুই কথার কথা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো না বলা গল্প কথা? অগণিত দলিল পত্রের স্তূপে ঘেরা নিজ কক্ষে বসে নিজ কাজে মগ্ন জমিদার শাহবাজ মির্জা গভীর মনোযোগে নিমগ্ন থাকা অবস্থায় হঠাৎ করে তার মনোযোগ ভাঙিয়ে মহলের বাহিরের দিক থেকে ভেসে আসে উচ্চস্বরে কারো চিৎকারের ধ্বনি। এহেন হট্টগোলে শুনে বিরক্তে ভ্রুকুটি করে শব্দের উৎসের দিকে পদচারণ করে সে। বাগানের পাশে দাঁড়িয়ে কয়েকজন দাসী এক কিশোরী কন্যাকে সামলাতে ব্যর্থ হয়ে চেষ্টারত অবস্থায় আছে। কিশোরটি কিছুতেই তাদের কথায় কর্ণপাত করছে না। এদিকে তার ছটফটানি সামলাতে দাসীরা ক্লান্ত প্রায়। শাহবাজ দৃঢ় পায়ে সেখানে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে একবারই ডেকে ওঠে, শাহনূর। শাহবাজের কণ্ঠ যেন তার সর্বাঙ্গ কাঁপিয়ে দিল। মুহূর্তে কিশোরী শান্ত হয়ে ঠায় দাঁড়িয়ে পড়ল। কয়েক পলকের মধ্যেই তার দৃষ্টি নত হলো। তখনই সেখানে প্রবেশ করলো জুনায়েদ। শাহনূর দৌড়ে গিয়ে জুনায়েদের পেছনে লুকালো। কিশোরীর এই আচরণে শাহবাজের ভ্রু সামান্য উঁচু হলো। তিনি দাসীদের দিকে চোখ ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বলে ওঠে, আমার বোনকে সামলানোর দায়িত্ব তোমাদের দেওয়া হয়েছে। যদি এ কাজে ব্যর্থ হও তবে মহলে তোমাদের প্রয়োজন নেই বলেই আমার মনে হয়। শাহবাজের কঠোর কথা শুনে দাসীরা ভয় পেয়ে তার পায়ের কাছে হাঁটু কেড়ে বসে হাত জোর করে বলে ওঠে, জমিদার হুজুর, মাফ করে দিন, আমাদের ভুল হয়েছে, আগামীতে এমন কিছু হবে না। তারা একযোগে মিনতি করলেও তাদের মিনতির বিপরীতে শাহবাজ কিছু বলতে উদ্যত হতেই তখনই মাতা আলিয়া বানু এসে উপস্থিত হলেন। তিনি কোমল কণ্ঠে শাহবাজকে বললেন, শাহবাজ, আজকে এর জন্য ওদের মাফ করে দাও বাবা। আলিয়া বানুর কথায় শাহবাজ আর কথা না বাড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টি সরিয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হতেই তার সম্মুখে এসে দাঁড়ালেন বড় জমিদার নওয়াজ মির্জা। শাহবাজ অনুভূতিহীন দৃষ্টিতে একবার তার পানে তাকিয়ে আবার তার পথ ধরল। পুত্রের এই অনীহা দেখে নওয়াজ মির্জা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। শাহানুর দূর থেকে শাহবাজকে চলে যেতে দেখে জুনায়েদের পেছন থেকে উকি দিয়ে অভিমানী স্বরে বলল, ছোট ভাইজান, বড় ভাইজান পচা, তিনি আমাকে ভালোবাসেন না। জুনায়েদ মৃদু হেসে মাথায় হাত বুলিয়ে বলল, বড় ভাইজান তোমাকে ভালোবাসেন, তিনি সেটা শুধু প্রকাশ করেন না। কিন্তু আমাদের শাহজাদির আজ এত রাগ হলো কেন? শাহানুর কাঁধ উঁচু করে মুখ ভার করে কিছু বলতে গেল, কিন্তু জুনায়েদের স্নেহশীল দৃষ্টিতে আর কিছু না বলে চুপ হয়ে রয়। ভাই বোনের দুষ্ট মিষ্টি আলাপে আলিয়া বানুর হৃদয়ে অদ্ভুত মিষ্ট অনুভূতির সৃষ্টি করে। শাহানুরের অভিমানী মুখ আর জুনায়েদের স্নেহময় হাসি মুহূর্তের জন্য তার সব দুঃখ মুছে দেয়। মূলত এই মেয়ের দিকে এগিয়ে না গিয়ে ধীরে পেছন ফিরে চলে যেতে উদ্যত হন, কারণ তিনি জানেন তার মেয়ে সবচেয়ে বেশি ভালোবাসে জুনায়েদকে। জুনায়েদই একমাত্র ব্যক্তি যে শাহানুরের সব রাগ, অভিমান আর শিশু সুলভ বায়না থামানোর উপায় জানে। তার কথার মায়ায় শাহানুরের সব অভিযোগ কোথায় যেন হারিয়ে যায়। এই ভালোবাসা দেখলেই আলিয়া বানুর হৃদয় মমতায় ভরে ওঠে, আবার কোথাও গভীরে কষ্টটাও তীব্র হয়ে ওঠে। তিনি মেয়ের পানে ফের তাকিয়ে আফসোস করে ওঠেন। মেয়েটি যে তার বিবাহযোগ্য হয়েছে, কিন্তু মানসিক অবস্থা যে এখন সেই শিশুদের নাই। তার অভিমান, তার নির্ভরতা, এমনকি তার চিন্তা ভাবনাগুলো সময়ের সঙ্গে তাল মিলিয়ে বড় হতে পারেনি। এহেন চিন্তার মাঝে তার চোখ চলে যায় নওয়াজ মির্জার পানে। তখনই তার মনের মধ্যে কেমন সূক্ষ্ম ব্যথা অনুভূত হয়, কারণ তার কন্যার এহেন হালাতের জন্য যে দায়ী তার স্বামী নওয়াজ মির্জা। আলিয়া বানুর বুধু আম্মা হয় না একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে নিজ কন্যাকে আঘাত করতে পারে। তিনি মনে মনে ভাবেন, পুরুষতান্ত্রিক এই সমাজে একজন নারী কতটুকু বলার অধিকার পায়। নিজের মতামত, নিজের ইচ্ছা, এমনকি নিজের কষ্ট তাকে সারা জীবন চাপা দিয়ে রাখতে হয়। এই ধরনীতে নারীর জীবন বোধ হয় এক নীরব সংগ্রামের নাম। লম্বা এক গভীর নিঃশ্বাস ফেলে তিনি নিজের ভাবনার ইতি টানলেন। কিছু না বলে ধীর পায়ে সেখান থেকে চলে গেলেন। তার পেছন পেছন নওয়াজ মির্জাও একবার সন্তানদের দিকে তাকিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। মহলে আবার নীরব হয়ে গেল, কিন্তু সেই নীরবতার আড়ালে থেকে গেল হাজারো সম্পর্কে টানাপুরেন, অভিমান আর না বলা কথার ভারত। শাহবাজ নিজের কক্ষে প্রবেশ করতেই পেছন থেকে হালকা পায়ের শব্দ শুনে থমকে দাঁড়ায়।
ঘুরে তাকাতে দেখে রুকাইয়া তার পেছনে। তাকে দেখা মাত্রই শেহবাজের চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। গম্ভীর কণ্ঠে সে বলে ওঠে, আমার পেছনে আসার দুঃসাহসিকতা দেখানোর পূর্বে ভয় হলো না তোমার বক্ষে? তুমি সত্যি বড় বেহায়া মেয়ে। যত তোমাকে আমার নিকট হতে দূরে থাকার আদেশ দিচ্ছি, তুমি ততই আমার নিকট আসার চেষ্টা করছো। তুমি হয়তো ভুলে গেছো, এই শেহবাজ মির্জা তার অপছন্দের মানুষকে শেষ করে দিতে দুবারও ভাববে না। রুকাইয়া শেহবাজের তীক্ষ্ণ দৃষ্টির সামনে খানিকক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। ভয় তার হৃদয়কে কাঁপিয়ে দিলেও তার ভালোবাসার শক্তি তাকে নির্ভীক হতে শেখায়। তাই ধীরে ধীরে সে বলে ওঠে, আপনি কি বুঝতে পারেন না কেন আমি বারবার আপনার কাছে ছুটে আসি? এহেন কথা শুনে শেহবাজ আরো উন্মত্ত হয়ে ওঠে। কণ্ঠস্বর আগের চেয়ে আরো কঠোর করে বলে ওঠে, এই মুহূর্তে আমার কক্ষ থেকে বের হয়ে যাও। কোনো বেহায়া মেয়ের জায়গা এখানে নেই। রুকাইয়ার হৃদয় এই কথায় টুকরো হয়ে যায়। তবু সে নিজেকে শক্ত রাখে। চোখ ভিজে উঠলেও কণ্ঠে দৃঢ়তা ধরে রেখে বলে, বেহায়া কখনো কারো প্রতি সত্যিকারের মহব্বত জন্মালে বুঝবেন এটাকে বেহায়াপনা বলে না। রুকাইয়ার এহেন সাহসিকতায় শেহবাজকে আরো রাগান্বিত করে তোলে। তার ধৈর্যের সীমা ভেঙে যায়। হঠাৎ সে এগিয়ে এসে নিজ বলিষ্ঠ হাতে রুকাইয়ার গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, খামোশ বেহায়া নারী, আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। তুই মোহাম্মতের কথা বলছো? এই পৃথিবীতে মোহাম্মতই সবচেয়ে নিকৃষ্টতম শব্দ। আর এই শেহবাজ মির্জার জীবনে এই নিকৃষ্ট শব্দের কোনো জায়গা নেই, আর না কখনো হবে। এই বলে শেহবাজ রুকাইয়াকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেয়। রুকাইয়া হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। শেহবাজ তার দিকে একবারও না তাকিয়ে কক্ষ থেকে বের হয়ে যায়। তার চলে যাওয়ার পদক্ষেপের শব্দ শুনে রুকাইয়ার বুকের ভেতর ছুরির মতো বিঁধতে থাকে। ফলত রুকাইয়া মেঝেতে পড়ে শেহবাজের প্রস্থান লক্ষ্য করে। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে বিনা বাধায়। একটানা নীরবতার পরে দুঃখ ভারাক্রান্ত মনে সে ফিসফিস করে বলে ওঠে, মহব্বত যদি নিকৃষ্টতম শব্দই হয় তবে এই নিকৃষ্টতম শব্দই আপনার বাঁচা মরার কারণ হোক। তপ্ত রোদের শাসন শেষে সূর্যের ক্লান্ত সোনালী রোশনি পশ্চিমে হেলে পড়েছে। মির্জানগরের প্রশস্ত মাঠে ভিড় জমেছে শতাধিক গ্রামবাসীর। মাঠের মাঝখানে বাঁধা এক লোককে ঘিরে চারপাশে শীতল নীরবতা। লোকটি মির্জানগরের সম্ভ্রান্ত পরিবারের চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। আজ তার শাস্তি কার্যকরের দিন। সেটা দেখতে সকলের আগমন। সে আগনিত ভিড়ের সকলের মাঝে বাবার পেছনে দাঁড়িয়ে আছে এক চঞ্চলা পঞ্চদশী কিশোরী কন্যা। পিতার শত বারণকে উপেক্ষা করেও আজ তার আগমন ঘটেছে তার কৌতূহলী মনকে দমাতে। কিন্তু হাই, সে হয়তো জানে না আজ তার আগমনে শুধু বিচারের সাক্ষী হয়ে থাকা নয়, বরং ভাগ্যের সূক্ষ্ম বাক্যে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। তার নীরব এই উপস্থিতি শীতল পাথরের মতো কঠোর এক হৃদয়ে ঢেলে দেবে পরিবর্তনের প্রথম আলো। এই মুহূর্ত থেকেই শুরু হবে এক অপ্রত্যাশিত গল্পগাথা, যেখানে হিংস্রতা রূপ নেবে মুহাব্বতের এক অনন্য রূপের প্রথম ধাপে। মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন শেহবাজ মির্জা, যার প্রতিটি পদক্ষেপে তার চারপাশের মানুষ ভয়ে একপাশে সরে যাচ্ছে। এই দম বন্ধকর পরিস্থিতিতে অপরাধী লোকটি পরিবারের চিৎকার করে কেঁদে বলছে, হুজুর একটু দয়া করুন, ক্ষমা করুন তার ভুলটুকু। কিন্তু শেহবাজের চোখে দয়ার লেশ মাত্র নেই। তার কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠে বলে, এই শেহবাজ মির্জার রায় কখনো বদলায় না। অপরাধ যখন করেছে তার শাস্তি তো পেতেই হবে। চারপাশে নিস্তব্ধতা। গ্রামের মানুষ সবাই নিচু হয়ে তাকিয়ে আছে। কেউ মাথা তুলে তার কঠোর রূপ দেখতে সাহস পাচ্ছে না। কিন্তু তার এহেন রূপ ভীতিগ্রস্ত হয়ে সবার আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে দেখছে সেই কিশোরী কন্যা। সে শুনেছিল গল্প, শুনেছিল কিংবদন্তি, শুনেছিল জমিদার শেহবাজ মির্জার ভয়ঙ্কর রক্তচক্ষু নিষ্ঠুর ব্যক্তিত্বের কথা। কিন্তু আজ তার চোখে এসবের সত্যতা স্পষ্ট হয়ে উঠেছে। শেহবাজ নিজের হাতে তলোয়ার তুলে সম্মুখে এগোলো। তার দৃঢ় পদক্ষেপে মাটি কেঁপে উঠল। হঠাৎ এক মুহূর্তে তলোয়ার নামলো। লোকটির হাত শরীর থেকে আলাদা হয়ে গেল। ফিনকে দিয়ে রক্ত বের হতে লাগলো। লোকটি মাটিতে পড়ে চিৎকার দিয়ে স্তব্ধ হয়ে গেল। চারপাশে সবাই আতঙ্কে স্তব্ধ। কিন্তু সেই পঞ্চদশীর পক্ষে এই নীরবতা সহ্য করা অসম্ভব হয়ে উঠেছিল। তার বড় বড় চোখে বিস্ময়, ভয় ফুটে উঠেছে স্পষ্টভাবে। সে শীতল পাথরে রূপান্তরিত হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ধুকপুকানি বাইরে থেকে দেখা না গেলেও সে অনুভব করলো পৃথিবীর সবচেয়ে কঠিন বোঝা তার বুকের উপর চাপা পড়েছে। তবে কি এখানে আসাটা তার ভুল হলো? ঠিক তখনই
তার চিন্তার মাঝে শাহবাজ ঘুরে তাকাতেই অনাকাঙ্ক্ষিতভাবে দৃষ্টি মিলিয়ে দু অপরিচিত নরনারীর। কিশোরীর চোখের দিকে শাহবাজের দৃষ্টি পড়তেই অজানা কারণে নয়ন থমকে গেল তার। পঞ্চদশী হরিণীর মতো ডাগর চোখ দুটি ভিতর সন্ত্রস্ত, কিন্তু তবু গভীর এক অজানা অনুভূতি প্রকাশ করছিল। সেই অনুভূতির গভীরে কি আছে তা জানার অদম্য আগ্রহ জন্মালো শাহবাজের। ওই ডাগর নয়নের সম্পূর্ণ মুখখানা দেখার তীব্র ইচ্ছা জন্মালো তার পক্ষে। অজান্তেই রক্ত মাখা তলোয়ার হাতে থাকা অবস্থাতেই সে ধীর পায়ে এগোতে লাগলো সম্মুখে। চারপাশে সবাই তখনও ভয়ে শ্বাসরুদ্ধ, কিন্তু কিশোরীটি তার অবস্থানে পাথরের মূর্তির মতো জমি থেকে লক্ষ্য করলো ভয়ঙ্কর মানবটিকে তার নিকট এগিয়ে আসতে। তার বোধগম্য হচ্ছে না এই ভয়ঙ্কর পুরুষটি তার নিকট আসার কারণ। সে ভয়ে এক ধাপ পেছনে সরে যায়, কিন্তু শাহবাজ থামে না। তার প্রতিটি পদক্ষেপ মেয়েটির হৃদয়ের ভয়কে আরো গভীর করে তুলছে। এক অজানা টানে শাহবাজও থামতে পারছে না। মেয়েটি এবার ভয়ে পেছন ঘুরে দৌড়াতে শুরু করে। তার পায়ের শব্দ বাতাসে মিশিয়ে গিয়ে চারপাশে প্রতিধ্বনি তুলে। তীব্র হাওয়ার ব্যাগে তার মাথার ঘুমটা খুলে যায়। খোপা বাঁধা চুলগুলো বাতাসে ভেঙে গিয়ে কোমর থেকে হাঁটু পর্যন্ত এলে পড়ে। দৌড়ানোর সাথে সাথে হাওয়ার ব্যাগে সেই রসমের ন্যায় ক্যাশগুলো এক ধরনের মায়াবী ছন্দ সৃষ্টি করে। শাহবাজ থমকে দাঁড়ায়। সে চেয়ে রয় সে অচেনা মায়াবী হরিণীর চোখের অধিকারিণীর দৌড়ে চলে যাওয়ার পানে। তার দৃষ্টির সামনে মেয়েটি হারিয়ে যাচ্ছে, কিন্তু তার চোখ মেয়েটির ছায়া কেউ ছাড়ছে না। সে পেছন থেকে দেখা এলিয়ে পড়া চুল, সে ছুটে যাওয়ার প্রতিধ্বনি আর সে চোখ, সবকিছু মিলে শাহবাজের হৃদয়ে এক অদ্ভুত তোলপাড় শুরু করে। মৃতগ্রস্ত মেয়েটি একবারও পেছন ফিরে তাকালো না। যদি তাকাতো তবে দেখতে পেত এক ভয়ঙ্কর মানবের নজর তার উপরে পড়ে আছে বাজ পাখির ন্যায়। মাঠের মাঝখানে সবাই তখনও থমকে দাঁড়িয়ে আছে। শাহবাজের হঠাৎ থমকে যাওয়ার কারণ বুঝে উঠতে পারল না কেউ, না কারো সাথে আছে তাকে প্রশ্ন করার। মাঠের মাঝখানে সবাই তখনও থমকে দাঁড়িয়ে আছে। শাহবাজের হঠাৎ থমকে যাওয়ার কারণ বুঝে উঠতে পারল না কেউ, না কারো সাথে আছে তাকে প্রশ্ন করার। শাহবাজ মির্জা এখনো সেই কিশোরীর প্রস্থানের পানে চেয়ে। তার চারপাশে শত মানুষের ভিড়, তবু তার চোখ স্থির হয়ে আটকে আছে সেই অচেনা দৃশ্যে। মেয়েটি চোখের অগোচর হয়েছে অনেকক্ষণ, তবু তার দৃষ্টি মাটির উপর আকাশের ছায়ার পথ ধরে খুঁজে ফিরছে তাকে। অন্যদিকে মেয়েটি ছুটছে ঝড়ের ব্যাগে, তার পা ভয়ে নিচ থেকে চলছে, থামতে চাইছে না। মনে হচ্ছে একবার থেমে গেলে ভয়ঙ্কর কিছু তাকে গ্রাস করে নেবে। তার বুক ধরফর করছে, ঘামে ভিজে গেছে চিবুক কপাল। হঠাৎ পেছন থেকে কেউ ডেকে ওঠে, জবা। জবা থমকে দাঁড়ায়, হাঁপাতে হাঁপাতে পেছন ফিরে তাকায়। তার সামনে দাঁড়িয়ে আছেন তার মা আসিয়া। কড়া চোখে তাকে তিনি ধমকের সুরে বলেন, তোরে না কইছিলাম ওই জমিদারের বিচার দেখতে যাওন লাগবো না, তুই তারপরেও কেন গেলি? জবা ভীত চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মা আমি তো যাইতে চাই নাই, আব্বায় জোর কইরা নিয়ে গেছে। তোমার বিশ্বাস না হইলে আব্বার কাছে জিগাইয়া দেহ। জবার কথায় আসিয়া আরো রেগে গিয়ে মেয়ের কান মুচড়ে ধরে বলেন, মিথ্যা কথা বলা কবে ছাড়বি তুই? কিছু হইলেই বাপের নাম জুইরা দেশ তোর সব মিথ্যার লগে। তোর মতো মাইয়াগো বিয়া হইয়া গেছে, তারা সংসারও করতাছে, আর তুই দোষীপনা কইরা সময় পার করস। এই নিয়ে তুই কয়টা বিয়া ভাঙছস নিজে কইতে পারবি? জবা চমকে ওঠে, তার ঠোঁট কাঁপতে থাকে। নিজেকে সামলে সে বলে ওঠে, আম্মা আমি আবার বিয়া কবে ভাঙলাম? আসিয়া বিরক্ত হয়ে এক হাতে কাপড় ঠিক করতে করতে বলেন, তুই কি ভাবছিস তুই যা করবি তা আমরা কেউ জানুম না? এরকম আর কতদিন করবি জবা? মেয়ে যখন হইছস বিয়া তো করতেই হইব, এরকম করলে কেউ তোরে বিয়া করব না। মায়ের কথার প্রত্যুত্তরে জবা বলে ওঠে, আম্মা আমি বিয়া করতাম না, আমি সারা জীবন তোমাকে সাথে থাকবো। জবার বলা কথার পৃষ্ঠে তার ছোট বোন জোনাকি সম্মুখে এসে বলে ওঠে, বুবু বিয়া করতে চাও না ভালো কথা, তোমার যে রূপ আবার দেখো কেউ উড়াই লইয়া যায় না কেন? জোনাকির কথায় জবা ক্ষিপ্ত হয়ে মজার ছলে বলে, আমারে কেউ উঠানোর সাহস পাইব না বুঝলি, উঠাইয়া তোরে নিয়া যাইব। তাও কে জানোস, ওই যে মফিজ চাচা আছে না, যারে ফু দিলেই উইরা যায়, তার মতো একজন। কথাগুলি বলে জবা খিলখিল করে হাসতে থাকে। জবার এহেন কথায় জোনাকি রেগে ভ্রুকুচকে বলে ওঠে, মফিজ চাচা না, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার বিয়ে যেন কোনো ভয়ঙ্কর মানুষের লগে হয়।
কথায় কথায় যে তলোয়ার গর্দানি ঠিক আমাদের জমিদারের মতো। জোনাকির এহেন কথায় মুহূর্তে জবার হাসি উবে গিয়ে সম্পূর্ণ আতলে পরিস্ফুটিত হয় ভয়ের এক অদ্ভুত রেখা। তার মস্তিষ্কে ভেসে ওঠে আজকের ঘটনার দৃশ্য। ভীতগ্রস্ত জবা নিজেকে সংবরণ করতে না পেরে সজোরে চাপাটক হাত করে তার জোনাকির গালে। জবার হঠাৎ এমন আচরণে অবাক হয়ে যান আসিয়া এবং জোনাকি। তাদের অবাকতার মাঝে জবা বলে ওঠে, ওই জমিদারের কথা যেন তোর জবান থেকে আর না শুনি। বলে সেখান থেকে দৌড়ে চলে যায়। জবার এহেন কথায় আচরণে গালে হাত দিয়ে জোনাকি কান্না করতে করতে তাকে থাকে জবার পানে। কালো নিরাপু আকাশের নিচে বিশাল জমিদারি মহল আলোর স্রোতে উদ্ভাসিত। দূর থেকে শোনা যায় ঘোড়ার খুরের অনবরত শব্দ, যা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। চারপাশের বাতাস থমকে দাঁড়িয়েছে, প্রতিটি ধুলোকণা অপেক্ষা করছে কারো আগমনের। মুহূর্তে এক কালো ঘোড়া ধূমকেতুর মতো মহলের সামনে এসে থামে, যার পিঠে আভিজাত্য বজায় রেখে বসে আছে শাহবাজ মির্জা। ঘোড়ার তেজস্বী চলার ধাক্কায় মাটি থেকে ধুলো উড়ে যায়, আর সেই ধুলোর কুণ্ডলীর মধ্যে উদ্ভাসিত হয় শাহবাজের রূপ। তার কালো কুর্তা বাতাসে সামান্য উঠছে, আর চোখের তীক্ষ্ণ দৃষ্টি অন্ধকারকে বোধহয় বিদীর্ণ করে। সে ধীরে ধীরে ঘোড়া থেকে নেমে পদচারণ ফেলে নিজ কক্ষের উদ্দেশ্যে। মহলের চারপাশে নীরবতা তার প্রতি এক অদৃশ্য শ্রদ্ধা জানিয়ে স্তব্ধ। হঠাৎ প্রত্যেকের নেত্রে আজ শাহবাজ মির্জাকে অন্যান্য দিনের তুলনায় অদ্ভুত লাগছে। তার তেজস্ক্রিয় রূপে আজ এক গভীর চিন্তার রেখার দেখা মিলছে। তার ভয়ঙ্কর রূপে আজ কেমন শীতলতা অনুভব হচ্ছে। মহলের প্রতিটি দাস দাসী স্থির হয়ে তাদের গোপন নজরে পরিলক্ষিত করছে শাহবাজ মির্জার শান্ত রূপ। তাদের সাথে রুকাইয়াও দূর থেকে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে তার শীতল রূপের কারণ। হঠাৎ রুকাইয়ার বক্ষপিঞ্জরটা কেমন মুচড়ে উঠল কোনো কারণ ছাড়া। নিজেকে সংযত করতে না পেরে সে পা বাড়ালো শাহবাজের পেছন পেছন। 2 কদম যেতেই এক বলিষ্ঠ হাত পেছন থেকে রুকাইয়ার হাত টেনে ধরে নিয়ে যায় সকলের অগোচরে। আকস্মিক এহেন ঘটনায় রুকাইয়া ভয় পেয়ে নিজেকে ধাতস্থ করে মুখ তুলে চাইতেই নজরে পড়ে জুনায়েদকে। সে তৎক্ষণাৎ জুনায়েদের পানে চেয়ে বলে ওঠে, ভাইজান, এভাবে আমাকে স্পর্শ করার অধিকার আপনার নেই। আর তাছাড়া এভাবে আমাকে নিয়ে এসেছেন কেন? কথাগুলো বলে জুনায়েদের রক্তিম বর্ণ হয়ে থাকা নজরে নজর পড়তেই রুকাইয়া ভয়ে ছুটে যায়। তখনই জুনায়েদ রাগান্বিত কণ্ঠে বলে, রুকাইয়া, ভাইজান তোমাকে বারবার বলেছে তার থেকে দূরে থাকতে, অথচ তুমি আবারও তার পিছন পিছন যাচ্ছিলে। যদি ভাইজান ক্রোধের বশে কিছু করে ফেলে তখন কি হবে বুঝতে পারছো তুমি? জুনায়েদের এহেন কথায় রুকাইয়া নিজের হাত ঝাপটা মেরে জুনায়েদের হাতের অন্তরাল হতে ছুটিয়ে বলে উঠে, মহব্বত যখন করতে পেরেছি তখন তার দেয়া সকল আঘাত না হয় সহ্য করে নেব। রুকাইয়া, বেহায়া হয়ে না। তাকে পেতে যদি বেহায়া হতে হয় তখন না হয় একটু হলাম। কথাগুলো বলে রুকাইয়া পেছন ফিরে চলে যেতে উদ্যত হতে জুনায়েদ তার বলিষ্ঠ হাত দ্বারা রুকাইয়ার কোমল হাত মুচড়ে পেছনে নিতেই ব্যথায় কুঁকড়ে ওঠে সে। তখনই জুনায়েদ তাকে নিজের সন্নিকটে টেনে কর্ণ বরাবর মুখ নিয়ে বলে ওঠে, তবে ঠিক আছে, তোমার বেহায়াপনার না হয় আজ থেকে আমিও সামিল হলাম। কথাগুলো বলে রুকাইয়ার হাত ছেড়ে দিয়ে জুনায়েদ এক মুহূর্ত বিলম্ব না করে প্রস্থান করে অন্য প্রান্তে। পেছনে রেখে যায় আশ্চর্যান্বিত ও অবাক নয়নে তাকিয়ে থাকা একজোড়া প্রশ্নবিদ্ধ নয়নকে। অন্যদিকে শাহবাজ নিজ কক্ষে প্রবেশ করার পর থেকে অস্থিরতা তাকে জড়িয়ে ধরেছে, যেন এক অদৃশ্য শক্তি তার মনে ঢুকে তাকে বারবার তাড়া করছে। কেন জানি না ওই ডাগর ডাগর নয়নের অন্তরালে লুকিয়ে থাকা মুখখানার দেখা প্রবল ইচ্ছা জাগছে তার। নিজ আরাম কেদারায় বসে যখনই নেত্র যুগল বন্ধ করতে চায় তখনই পরিস্ফুটিত হয় সেই ভীতিকর নয়নজোড়া। কি আছে সেখানে? কেন ওই নয়নজোড়া তাকে এত কৌতূহলী করে তুলছে? শাহবাজ তো কোনদিন কারোর প্রতি আকর্ষিত হয়নি, তবে কেন এভাবে মনে এক অজানা দোলা লাগছে? এসব প্রশ্ন তার অন্তরটাকে এক বিন্দু শান্তি দিতে পারছে না। একসময় অস্থিরতার শাহবাজ দৃঢ় পায়ে উঠে দর্পণের সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে, শির ফরাস্ত করে মাথা উঁচু করে এবং গম্ভীর কণ্ঠে নিজেকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুমি শাহবাজ মির্জা, এই মির্জা নগরের অধিপতি। কোনো তুচ্ছ নারীর চিন্তা নিশ্চয়ই তোমার জন্য শোভনীয় নয়। কথাগুলো বলে সে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে, তারপর পালঙ্কে ফিরে শুয়ে পড়ে, যেন সমস্ত চিন্তা থেকে মুক্ত হতে চায়। 4টি জীবন, 4 সূত্রে গাথা। একদিকে 2টি প্রাণ না পাওয়ার যন্ত্রণায় কাতর,
অন্যদিকে দুটি প্রাণ, যার এক প্রান্তে রয়েছে শক্তি, ক্ষমতা ও হিংস্রতা, আর অপর প্রান্তে রয়েছে জবা ফুলের ন্যায় নরম ও ভঙ্গুর একটা অনাবিল সৌন্দর্য, যা কোনো কিছুর আঘাতে মুহূর্তেই ভেঙে যেতে পারে। কি হবে তাদের ভবিতব্য? হবে কি চারটি প্রাণ দুটি সূত্রে গাথা? হবে কি তাদের প্রেমের প্রারম্ভ? যদি হয়, তবে সেই প্রেমের পরিণতি কি হবে? সেই প্রেম কি সত্যিকার পূর্ণতা পাবে, নাকি শুধুই এক অভিশাপের আকারে আবির্ভূত হবে? সেটা এখন দেখার অপেক্ষা। রাত্রের ম্লান অন্ধকার বিদায় জানিয়ে ধীরে ধীরে ভোরের আলো ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ মহল জুড়ে। শাহবাজ তার অভ্যাস অনুযায়ী ফজরের সালাত আদায় করে মহলের বাগানে হেঁটে বেড়াচ্ছে। সকালের স্নিগ্ধতা আর বাগানের সৌরভ তাকে কিছুটা প্রশান্তি দেয়। তবে হঠাৎই মহলের দরজা দিয়ে একজন প্রহরী দ্রুত পায়ে তার দিকে এগিয়ে আসে। প্রহরীর অবস্থা দেখে শাহবাজের কপালে ভাঁজ পড়ে। মাথা নত করে প্রহরী ভয়ে বলে ওঠে, জয় হোক জমিদার হুজুরের। শাহবাজ ভ্রুকুটি করে কঠিন কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে? প্রহরী মাথা নত রেখে কাপা কণ্ঠে বলে। প্রহরীর কথায় শাহবাজ বিলম্ব না করে বাগান ছেড়ে মহল হতে বেরিয়ে আসে। মহলের সামনের উঠোনে কাঠুরেরা দাঁড়িয়ে আছে, তাদের মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। শাহবাজ তাদের সামনে এসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, আপনারা এখানে কেন এসেছেন? তার প্রশ্ন শুনে কাঠুরেরা আরো সংকুচিত হয়ে যায়। তাদের মধ্যে একজন মাথা নিচু করে ভয়ে ভয়ে বলে ওঠে, জয় হোক জমিদার হুজুরের। হুজুর, আমরা আজ সকালে কাঠ কাটতে গেছিলাম, সেইখানে একটা মাইয়ার জামা কাপড় ছাড়া ছিন্ন ভিন্ন লাশ পাইছি। মনে হয় লাশটা 2-1 দিন আগের। এহেন কথায় শাহবাজের চোখে চিন্তা রেখা গভীর হয়। সে অস্থির মনে ফিস ফিস করে বলে ওঠে, আবার সেই হত্যাকাণ্ডের সূত্রপাত? নিশ্চিন্তার রীতি টেনে সে কাঠুরেদের উদ্দেশ্যে বলে, আপনারা ভয় পাবেন না, আপনারা এখন যার যার বাড়িতে ফিরে যান, আমি বিষয়টি দেখছি। কথা শেষ করে শাহবাজ দ্রুত মহলের দিকে পা বাড়ায়। চলতে চলতে সে প্রহরীকে নির্দেশ দেয়, সকল সভা সদস্যের দরবারে আমন্ত্রণ জানাও। দরবারে গম্ভীর চিত্তে বসে আছে শাহবাজ। ভয়ে সকলে নতজানু হয়ে রয়েছে তার সম্মুখে। শাহবাজ নিজের ক্রোধান্বিত কণ্ঠে চৌকিদারদের উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা এখনো কেন এই হত্যাকাণ্ডের রহস্য বের করতে পারোনি? শাহবাজের প্রশ্নে তাদের মধ্যে একজন কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, হুজুর, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু এই হত্যাকাণ্ডের কোনো সূত্রপাতই খুঁজে পাইনি। এহেন কথায় শাহবাজ হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমি কোনো অজুহাত শুনতে চাই না, যে কোনো মূল্যে ওই হত্যাকারীকে আমার চাই। আমিও দেখতে চাই কার কলিজায় এত সাহস যে এই শাহবাজ মির্জার রাজ্যে এত বড় দুঃসাহসিকতা দেখিয়েছে। সভার আলোচনার সমাপ্তি ঘোষণা করে শাহবাজ তার পালিত ঘোড়ায় চড়ে ধুলো উড়িয়ে অপরাধ সংঘটিত হওয়া স্থানের উদ্দেশ্যে রওনা দেয়। সঙ্গে ছিল চৌকিদার, উদ্দেশ্য সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করা। শাহবাজ ও তার সঙ্গীরা যখন সেখানে পৌঁছায়, লাশের দৃশ্য দেখে সবাই শিউরে ওঠে। মুহূর্তের মধ্যেও পরিবেশটা ভারী হয়ে যায়। কেউই নিজেদের বমি থামাতে পারছে না, সবাই আতঙ্কিত, শিহরিত। শাহবাজ নিজের শরীরের শলখানা দিয়ে মেয়েটির দেহটিকে মুড়িয়ে সব বিষয় খুঁটে খুঁটে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। সকলে এক নজরে শাহবাজকে দেখে নিজেদের ধাতস্থ করে ভয়ে ভয়ে এগিয়ে যায় সবকিছু পর্যবেক্ষণ করতে। আকস্মিকভাবে অম্বর জুড়ে ছেয়ে যায় কালো মেঘেরা, যা পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। আম্বরের এহেন হালাত দেখে একজন চৌকিদার শাহবাজের সম্মুখে এসে নতজানু হয়ে বলে ওঠে, হুজুর, আকাশের অবস্থা ভালো নয়, আমরা কি মহলে যাওয়ার জন্য প্রস্তুত হব? চৌকিদারের কথায় শাহবাজ সম্মতি জানাতেই সকলে রওনা হয় সেই স্থান ত্যাগ করতে। খানিকক্ষণ পার হতেই তীব্র বর্ষণের আবির্ভাব ঘটে ধরণী জুড়ে। তীব্র বর্ষণের ফলে শাহবাজের ঘোড়াটির সামনে এগোতে পারছে না কোনো মতে। ফলশ্রুতিতে কিছু প্রহরের সহিত তাকে অবস্থান নিতে হয় বড় এক বট বৃক্ষের নিচে। সেখানে দাঁড়িয়ে নিজ শরীরে পড়া বর্ষণের পানির বিন্দুকণা মুছতে ব্যস্ত সে। তখনই হঠাৎ কর্ণে ভেসে আসে নূপুরের ঝুনঝুন শব্দ। এই তীব্র বর্ষণে কারণ নূপুরের শব্দ শুনে ভ্রু কুঁচকে আসে শাহবাজের। সে সেই শব্দ অনুসরণ করে পা বাড়াতেই প্রহরীরাও তার সঙ্গ দিতে উদ্যত হতেই তাদের থামিয়ে শাহবাজ একাই পদচারণ ফেলে শব্দের অনুসন্ধানে। কিছু দূর যেতেই নজর পরিলক্ষিত হয় গাছের নিচে দাঁড়িয়ে কিছু ছেলে মেয়ে আম কুড়াচ্ছে। তাদের মধ্যে একজন ছেলে আম গাছের দিকে তাকিয়ে বলে ওঠে, তোর হাতের বামে একটা আম। শাহবাজও ছেলেটির নজর তাক করে সেদিকটাই তাকাতেই দেখতে পায় নুপুর পরা একজোড়া পা, যা ক্রমাগত নাড়ানোর ফলে উৎপত্তি হচ্ছে ঝুনঝুন শব্দের।
কৌতূহলী হয়ে পায়ের মালিকিনীর দিকে তাকাতেই পাতার ফাঁক দিয়ে নয়নে পরিস্ফুটিত হয় একজোড়া হাস্যরত নয়ন। মুহূর্তেই ধাপ করে উঠে শেহবাজের পক্ষপিঞ্জর। এই তো সেই আঁখে যুগল যা ঘুমোতে দেয়নি তাকে। কিন্তু আজ যে ওই নয়নে কোনো ভয়ের লেশ মাত্র পরিলক্ষিত হচ্ছে না, শুধু পরিলক্ষিত হচ্ছে চঞ্চলতা, যে তার চঞ্চল স্বভাবে বলে ওঠে, দাঁড়া দিচ্ছি। হাই, কি মিষ্টি কণ্ঠস্বর! শেহবাজের সব চিন্তা থমকে গেল। মস্তিষ্ক আর মন বলে উঠল রমণীটিকে যে কোনো মূল্যে দেখতে হবে তার। নিজ চিন্তার মাঝে একজন হিংস্র মানুষ পদচারণ ফেলে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে, যে গন্তব্য বদলে দেবে তার ভাগ্য। সে কিছু দূর এগোতে এই গাছটি থেকে লাফিয়ে পড়ে রমণীটি, যে হাস্যরত মুখে আম কুড়াতে থাকে সকলের সাথে। মুহূর্তেই বর্ষণের পানিতে সিক্ত হয়ে যায় তার সম্পূর্ণ কায়া। হাতে তার বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ দেখা গেল না। সে তো মগ্ন নিজ কর্মে। হঠাৎ তার মুখখানা শেহবাজের দিকে ঘুরে যেতেই শেহবাজের দৃষ্টি আটকে যায় তার ডাগর হরিণী চাহনিতে। তার চঞ্চল চোখের ভাষা শেহবাজের মনে গভীর দোলা তুলে। তার চোখ নিবিড় ভাবে আবদ্ধ হয় রমণীটির পানে। দম বন্ধ হয়ে আসে শেহবাজের, বুক কেঁপে ওঠে তার মনে হতে থাকে সে সচক্ষে একখানা চন্দ্রের টুকরোকে দেখছে। তবে এই চন্দ্র নিষ্কলঙ্ক, কলঙ্ক যে তাকে স্পর্শ করতে পারেনি বিন্দু পরিমাণও। শেহবাজ এগিয়ে যায় তাকে আরো নিকট থেকে দেখার উদ্দেশ্যে। হঠাৎ মেয়েটি ঘুরে তাকাতেই শেহবাজকে নিজ সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে সেও ভয়ে দম বন্ধ করে নেত্র যুগল বড় বড় করে তাকিয়ে থাকে তার পানে। হঠাৎ করেই তার মস্তিষ্কে ভেসে আসে শেহবাজের সে ভয়ঙ্কর রূপ। ফলশ্রুতিতে সেই চঞ্চলা নয়ন পরিবর্তিত হয়ে পরিস্ফুটিত হলো ভীতিকর নয়ন। ভ্রু কুঁচকে এলো শেহবাজের। মেয়েটি তাকে কেন ভয় পাচ্ছে? নিজ মনে কথাটি ভেবে তার গম্ভীর কণ্ঠে বলে উঠে, শোনো, কন্যা কোনো পুরুষ কখনো কোনো নারীর সখা হতে পারে না। দ্বিতীয়বার যেন তোমায় কোনো পুরুষের সহিত না দেখি। শেহবাজের কথার মাঝে একজন মেয়ে দৌড়ে এসে বলে উঠে, জবা, তাড়াতাড়ি আয়, তোর মা লাঠি হাতে এদিকে আসতেছে তোরে খুঁজতে। জবা নিজেকে ধাতস্থ করে ভয়কে ভুলে সেখান থেকে তার নুপুরের ঝংকার তুলে ছুটে পালিয়ে যায়। শেহবাজের দিকে তাকাতে তাকাতে শেহবাজও পলকহীন ভাবে চেয়ে থাকে জবার পানে। মুহূর্তে সে তার ভারী গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ফুল, জবা ফুল, তুমি বর্ষণে রঞ্জিত এক রক্ত জবা। শেহবাজ পলকহীন দৃষ্টিতে জবার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। শরীরের ভারটুকু ভুলে সে আনমনা পা বাড়ায় মহলের উদ্দেশ্যে। প্রহরীদের কেউ কেউ তাকে ঘোড়ায় ওঠার প্রস্তাব দেয়, কিন্তু শেহবাজ শুনছে না কারো বাক্য। যেন বধির হয়ে গেছে সে। রাজকীয় অহংকারের আভাসটুকু মিলিয়ে গিয়ে সে মহলের দিকে নির্লিপ্ত পদক্ষেপে হাঁটতে থাকে। ভেজা কুর্তি থেকে ফুটায় ফুটায় ঝরতে থাকে জলের বিন্দু, যা ফেলে যায় সে তার চলার পথে। সে আনমনে প্রশ্ন করে ওঠে, কে সে, কোথায় থাকে? শেহবাজের প্রশ্ন একজন প্রহরীর কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই সে বুঝে যায় তাদের জমিদার কার কথা বলছে। ফলত সে তৎক্ষণাৎ বলে ওঠে, হুজুর, সে রহিম মিয়ার বড় কন্যা। মহলে পৌঁছাতে তার উপস্থিত সবাইকে হতচকিত করে দাস দাসীরা ফিসফিসিয়ে আলোচনা করতে থাকে তাকে নিয়ে। কিন্তু শেহবাজ তাদের কথার কোনো প্রতিক্রিয়া দেয় না, বরং নিজের কক্ষে গিয়ে সে স্থির দাঁড়িয়ে থাকে। বারান্দায় গিয়ে চোখ তুলে তাকায় আকাশের দিকে। রাতের অন্ধকারে মেঘমুক্ত চাঁদের আলোয় ভেসে ওঠে জবার মুখ। শেহবাজ বুঝতে পারে না কেন ২৬ বছরের নিরেট হৃদয় আজ ওই ক্ষুদ্র এক কিশোরীর জন্য ভারাক্রান্ত। তার দৃষ্টি বারবার সেই চাঁদের দিকে নিবদ্ধ হয়, হাত বাড়ায় তাকে ছুতে। কিন্তু মানুষ রূপে জন্মে সে চাঁদ ছোঁয়া যে তার সাধ্যের বাইরে। তবু সে তাকিয়ে থাকে, অপলক চেয়ে থাকে তার স্বপ্নের সেই রক্ত জবা চাঁদের দিকে। এই অনুভূতিতে তারা অন্তরে প্রথমবারের মতো স্পর্শ করে এক অজানা ব্যথা, যা তাকে অসহায় করে তোলে, আবার মোহমুগ্ধ। শেহবাজ সারা রাত নির্ঘুম কাটায়। আজ ঘুম যেন তার কাছে একটা অপরিচিত শব্দ। রাত ধীরে ধীরে গভীর থেকে গভীরতম হয়। বারান্দার আরাম ক্যাতারে বসে শেহবাজ চুপচাপ দেখছে প্রকৃতির মায়াবী পরিবর্তন। হঠাৎই সে উঠে দাঁড়ায়, ভারী পায়ে নিজের কক্ষে প্রবেশ করে দর্পণের সামনে এসে থেমে যায়। ফের দর্পণের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে শেহবাজ বলে ওঠে, কন্যা, তুই মির্জানগরের জমিদারের চোখের ঘুম কেড়ে নিয়েছ। এর ফল তো তোমায় পেতেই হবে। বিশ্বাস করো, যদি সালাত শেষে মোনাজাতে তোমার মুখের প্রতিচ্ছবি আমার মস্তিষ্কে বিন্দুমাত্র হানা দেয়, তবে তুমি ময় জবা ফুল রঙিন হবে আমার আয়ত্তে। কথাগুলো বলে শেহবাজ তাহাজ্জুদের সালাত শেষে
চোখ বন্ধ করে ভাবতে থাকে। ফের দৃঢ়তায় পা বাড়ায় মহলের বাহিরে। সেখানে গিয়ে প্রহরীদের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নির্দেশ দিল, রহিম মিয়াকে খবর দাও, জরুরি ভিত্তিতে। এই গভীর রজনীতে এমন নির্দেশে প্রহরীরা অবাক হলেও আদেশ অমান্য করার দুঃসাহস করল না। তারা ছুটে গেল রহিম মিয়ার বাড়ি। দরজার প্রবল করনাড়ার শব্দে ঘুমন্ত বাড়ির নিস্তব্ধতা ভেঙে গেল। এই মধ্যরাতে দরজার উপর থেকে রহিম মিয়ার কণ্ঠ শোনা গেল। দরজা খুলতেই প্রহরীর কাঠিন্য মাখা চেহারা দেখে রহিম মিয়া আর তার পরিবার মুহূর্তে আতঙ্কে জমে গেল। প্রহরী তার কর্তব্য বোধের কঠোরতায় বলল, জমিদার হুজুর আপনাকে ডেকেছেন এখনই। রহিম মিয়া স্তম্ভিত হয়ে গেল। তার স্ত্রী হাসিয়া, কন্যা জবা ও জোনাইকে তড়িঘড়ি করে তার চারিপাশে ভিড়ে এলো। জবা কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আব্বা কি হয়েছে? এত রাতে জমিদার আপনারে যাইতে কইলো কেন? রহিম মিয়া নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করলেন। তিনি নিজেও কিছুই বুঝতে পারছেন না। তিনি তো এমন কোনো অন্যায় করেননি যার বিনিময়ে জমিদার তাকে এই সময় ডাকবেন। আর তাছাড়া জমিদার শাহবাজ মির্জা তো ন্যায়ের মূর্তি, তিনি অন্যায়কারীর জন্য মৃত্যুদূত, কিন্তু নির্দোষকে তো কখনো শাস্তি দেন না। ঠিক সেদিন যেমন চোরটির হাত কাটার পর তার পরিবার যেন বিনা কষ্টে জীবন পার করে দিতে পারে, সেই ব্যবস্থা তো স্বয়ং জমিদার শাহবাজ মির্জাই করেছেন। তবে আজ হঠাৎ এই সময় তাকে ডাকার কারণ বুঝে উঠতে পারছেন না রহিম মিয়া। শাহবাজ মির্জা যতই ন্যায়পরায়ণ হোক না কেন, তার সম্মুখে রহিম মিয়ার মতো সাধারণ প্রজার দাঁড়াতেই বুক কাঁপাটা নিশ্চয়ই অহেতুক নয়। রহিম মিয়ার ভাবনার মাঝে জপা কান্না করে রহিম মিয়াকে জড়িয়ে ধরে বলে উঠে, আব্বা আমি আপনারে যাইতে দিব না, ওই জমিদার একদমই ভালো না আব্বা, আমার ভয় লাগতাছে। জবার কথায় রহিম মিয়া নিজেকে সামলে জবাকে নিজের বুক থেকে উঠে বলে উঠে, মা তুমি কাইন্দো না, জমিদার মশাই নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজে রাখছে, আর আমি তো কোনো অন্যায় করি নাই, তাই তিনি আমারে কোনো শাস্তিও দেবে না। চিন্তা করো না তোমরা, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুম। কথাগুলো বলে রহিম মিয়া প্রস্থান করে মহলের উদ্দেশ্যে। দরবারে গিয়ে ভিতর রহিম মাথা নত করে দাঁড়িয়ে থাকে জমিদারের আগমনের। তখনই শাহবাজ তার সম্মুখে এসে দাঁড়ায়। দাঁড়াতে রহিম মিয়া সালাম জানিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, হুজুর এত রাইতে আমারে ডাকার কারণ? শাহবাজ রহিম মিয়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেও তার কণ্ঠ বজ্রের মতো ধ্বনিত হলো। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না, সরাসরি বলছি, আমি আপনার বড় মেয়ে জবাকে বিবাহ করতে চাই। শাহবাজের জবান হতে এহেন কথা শোনার সঙ্গে সঙ্গে রহিম মিয়ার বুকের ভেতরটা থক করে উঠল। তার শরীর ঠান্ডা ঘামে ভেজে উঠল, হাত পা আরো বেশি কাঁপতে লাগলো। সে তৎক্ষণাৎ ভীত গলায় মিনতি করল, হুজুর আপনি জমিদার, আমরা তুচ্ছ প্রজা, আমার মায়া আপনার যোগ্য নয়, আর আমগো মতো সাধারণ মানুষের সঙ্গে জমিদারের এমন সম্পর্ক মানায় না। রহিম মিয়ার কথার প্রত্যুত্তরে শাহবাজ তাকে কটাক্ষ করে বলে, আমি যোগ্যতা অযোগ্যতার বিচার করতে বসিনি, আমি শুধু আমার সিদ্ধান্ত জানাচ্ছি। রহিম মিয়ার মনে হাজারো চিন্তা, সে কিছু বুঝতে পারছে না কি বলবে। সে বুঝতে পারছে না জবা কি করে শাহবাজ মির্জার মতো একজন মানুষের নজরে আসলো। সবকিছু ও কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। সে ভাবতে লাগলো, তার কোমল হৃদয়ের মেয়েটাকে কি করে এমন এক মানুষের হাতে তুলে দিবে যার মনে কোনো দয়া মায়া নেই, যে শুধু জানে অপরাধীকে শাস্তি দিতে। যদি কোনোদিন তার মেয়ে কোনো অন্যায় করে ফেলে, তখন কি পরিণাম হবে? না না, সে তার মেয়েকে জেনে শুনে জমের দরবারে ঠেলে দিতে পারবে না। হয়তো যা হওয়ার হোক। কথাগুলো ভেবে সে ভয়ে ভয়ে বলে উঠে, হুজুর আমারে মাফ করে দিন, আমি আমার মেয়ের বিয়ে অন্য জায়গায় ঠিক করছি, এখন চাইলেও কিছু করতে পারুম না। রহিম মিয়ার এহেনা উত্তরে শাহবাজ ক্ষিপ্ত হয়ে বলে উঠে, আমাকে না বলার পূর্বে আপনার রুহু কাঁপলো না? শাহবাজের প্রশ্নে রহিম মিয়া ভীত হয়ে শুকনো ঢুক গেলে বলে উঠে, হুজুর আপনি নির্দোষের শাস্তি দেন না, আর আমি কোনো অপরাধ করি নাই, তাই ভয়ও পাই নাই। রহিম মিয়ার প্রত্যুত্তরে শাহবাজ উচ্চ স্বরে হেসে উঠে বলে, আপনি করেননি, কিন্তু আপনার কন্যা অনেক বড় দুঃসাহসিকতা দেখিয়েছে, তাই সেই দুঃসাহসিকতার শাস্তি না হয় কন্যার বদলে তার পিতাই পাক। বলে শাহবাজ প্রহরীদের ডেকে ওঠে। শাহবাজের মুখে জবার কোনো অপরাধ করার কথা শুনে রহিম মিয়া মনে মনে বলে ওঠে, আমার চঞ্চল মায়াটা কি এমন অপরাধ কইরা ফেললো যার কারণে জমিদার হুজুর তারে বিয়া করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলছে? সে কি চাইছে
আমার মেয়েরে বিয়া কইরা তার অপরাধের শাস্তি দিব ধুইকা ধুইকা মারতে। কথাগুলো নিজ মনে চিন্তা করেই রহিম মিয়া সিদ্ধান্ত নেয়, আর যাই হোক সে তার মেয়ের বিয়ে কোনো মতে জমিদার শাহবাজ মির্জার সাথে হতে দিবে না। তার ভাবনার মধ্যেই প্রহরীর আগমন ঘটল। শাহবাজ প্রহরীকে নির্দেশ দিয়ে বলে, ওনাকে কারাগারে বন্দি করো। ওনার না যখন হ্যাঁতে পরিণত হবে তখন তাকে আমার সম্মুখে নিয়ে আসবে। প্রহরীরা শাহবাজের নির্দেশ মোতাবেক রহিম মিয়াকে নিয়ে যায় কারাবন্দি করার জন্য। এমন মুহূর্তে রহিম মিয়া বারবার রবের দরবারে ফরিয়াদ জানান, আর যাই হোক তার কন্যা জবা যেন তার খোঁজ করতে জমিদার মহলে না আসে। সারা রাত অস্থিরতায় পার করে আসিয়া বেগম ও তার দুই কন্যা জবা ও জোনাকি। গভীর রাত পেরিয়ে নতুন দিনের সূচনা ঘটেছে অনেক আগেই, কিন্তু রহিম মিয়ার ফেরার কোনো নাম নেই। তারা চিন্তিত হয়ে যায়, কি করবে তা কোনো মতেই বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। জবা ক্ষণে ক্ষণে দৌড়ে তাদের বাড়ির থেকে কিছু দূরে থাকা আম গাছটার নিকট গিয়ে পথের পানি চেয়ে থাকে, এই বুঝে তার পিতা আসছে ভেবে। কিন্তু হাই, বাবার আসার কোনো নাম গন্ধও যে নেই। এভাবে প্রতিবার বাবার আগমনের পানি চেয়ে থেকে দুঃখ ভারাক্রান্ত মনে চলে আসে নিজ গৃহে। সময় ফুরাচ্ছে, সকাল থেকে দুপুর গড়িয়েছে, এখন বিকাল প্রায় ছুঁই ছুঁই। ছটফটা জবা নিজের অস্থিরতা আর দমিয়ে রাখতে না পেরে ছুটে বাড়ির বাহিরে চলে আসে। হাসিয়া বেগমও জবার পেছন পেছন এসে ডেকে বলে ওঠেন, জবা কই যাস? ঘরে আয় কইতাছি। মায়ের কথায় জবা নিজ কোমরে আঁচল গুজে দৌড়াতে দৌড়াতে বলে ওঠে, আম্মা তুমি চিন্তা করো না, আমি আব্বার খোঁজ লইতে চাইতাছি। মেয়ের এহেন কথায় আসিয়া বেগম হাবড়ে গিয়ে বলে ওঠেন, জবা ও জবা, মা আমার পাগলামি করিস না, তোর ওই দিকে যাইতে হইব না, দরকার হয় আমি যামো, তুই ফিরে আয়। মায়ের একতি ভরা ডাকও জবাকে থামাতে পারল না। সে মাকে ভয় পেতে নিষেধ করে বলে ওঠে, আম্মা চিন্তা কইরো না, আমি আব্বারের লইয়া ফিরে আসবো বলে ছোট লাগায় জমিদার মহলের উদ্দেশ্যে। যাওয়া হয়তো জানি না তার এই গমনে জুড়ে দিবে দুটি ভিন্ন মানুষকে একে অপরের সহিত, একই সূত্রে গেঁথে যাবে দুটি ভিন্ন জীবন। শুরু হবে নতুন এক প্রণয়ের সূচনা। জবা দৌড়াচ্ছে গ্রামের মেঠো পথ ধরে, পায়ের তলায় ধুলো উঠছে ব্যাগের তালে, ঘরমাক্ত শ্বাসকষ্টে জর্জরিত, তবু তার পায়ে যেন কোনো ক্লান্তি নেই। এক নিঃশ্বাসে এসে থামে জমিদার মহলের বিশাল গেটের সামনে। গেট পাহারা দেওয়া প্রহরীরা তৎক্ষণাৎ বাধা দিয়ে বলে ওঠে, কন্যা এভাবে ছুটে কোথায় যেতে যাচ্ছ? প্রহরীদের প্রশ্নে জবা হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, আমি আব্বার কাছে যামু, জমিদার আমার আব্বারে আসতে দিতেছে না, আমারে যাইতে দেন। জবার কথায় প্রহরীরা ব্যঙ্গাত্মক হাসি হেসে বলে, তুমি চাইলে জমিদার মহলে ঢুকতে পারো না, আর তুমি গেলেই কি জমিদার তোমার আব্বার ছেড়ে দিবে? প্রহরীদের কথায় জবা বলে ওঠে, আমি জানি না, আপনারা আমারে জমিদারের লগে কথা কইতে দেন, আমার ওনার কাছ থেকে আমি আমার আব্বারে লইয়া আসমু। তর্ক বিতর্কের মধ্যে প্রহরীরা জবাকে ধাক্কা দিয়ে দূরে সরাতে জবা মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। এই সকল ঘটনা রুকাইয়া তার ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখে। সেখানে এসে জবাকে মাটি থেকে তুলে বলে ওঠে, দেখো মেয়ে, এভাবে আর নিজের অপমান বাড়িও না, তুমি ফিরে যাও বাড়িতে, কারণ জমিদার কোনো মেয়ের সাথে কথা বলেন না। যদি কিছু বলার থাকে তবে আমাকে বলো, আমি কারো মাধ্যমে জমিদারের কাছে বিষয়টা পৌঁছে দেব। রুকাইয়ার কথায় জবা মুখ খুলতে কান্না করে কিছু বলতে যাবে, তখনই সেখানে শব্দ তুলে আগমন ঘটে জমিদার শাহবাজ মির্জার। তাকে দেখার সাথে সাথে জবা তার সামনে এসে হাঁটু গেড়ে বসে বলে ওঠে, জমিদার সাহেব, আমার আব্বা কই? ওনারে সাইরা দিন আপনি। হঠাৎ পরিচিত সেই কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ায় শাহবাজ। বুকের ভেতরটা কেমন অস্থিরতায় ঘিরে ধরেছে। প্রতিবার কেন এই মেয়ের সামান্য উপস্থিতি তাকে এভাবে বশ করে ফেলে তা তার বোধগম্য হয় না। নিজের মনকে নিয়ন্ত্রণ করে জবার পানি তাকাতেই তার চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে। সে গম্ভীর কণ্ঠে জবাকে বলে ওঠে, কন্যা দাঁড়াও। শাহবাজের এহেন গম্ভীর কণ্ঠ শুনে রুকাইয়া ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো মেয়েটাকে কিছু করবে শাহবাজ, তাই সে জবার হয়ে সাফাই গাওয়ার উদ্দেশ্যে উদ্যত হতেই শাহবাজ কঠোর চোখ তাক করে তার পানি চায়। শাহবাজের এহেন কঠোর রূপ দেখে রুকাইয়া কোনো কথা না বাড়িয়ে চলে যায় মহলের ভেতর। তখনই জবা ভয়ে ভয়ে নত জানু হয়ে উঠে দাঁড়াতে শাহবাজ বলে ওঠে, শরীরে এভাবে ধুলোতে মাখামাখি হয়ে আছে কেন? শাহবাজের প্রশ্নে জবা ঠায় দাঁড়িয়ে রয়। তখনই একজন প্রহরী ভয়ে নির্মল স্বরে বলে ওঠে,
হুজুর, মেয়েটিকে অনেকবার যেতে বলেছি কিন্তু যায়নি, তাই ওই মেয়েটিকে ধাক্কা দিয়ে বের করতেই পড়ে যায় মাটিতে। প্রহরীর কথা শেষ হওয়ার সাথে সাথেই সজোরে এক চর বসায় শাহবাজ প্রহরীটির গালে। সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে মাটিতে অচেতন হয়ে পড়ে সে। এহেন দৃশ্য দেখে জবা ভয়ে দু কদম পিছিয়ে গিয়ে নিজের পরিহিত শাড়ি খামচে ধরে দাঁড়িয়ে পড়ে। তখনই শাহবাজ নিজ গুরু গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এসো আমার সাথে। জবা শাহবাজের কথা শোনার পরও ঠায় দাঁড়িয়ে রয়। তখনই শাহবাজ নিজ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি একই কথা দুবার বলতে পছন্দ করি না। শাহবাজের এহেন হুমকি স্বরূপ কথা শুনে জবা কাপা কাপা পা ফেলে শাহবাজের পেছন পেছন। শাহবাজ নিজের বাগানে বিছানো আরাম কেদরে বসতেই জবা বলে উঠে, জমিদার সাহেব, আমার আব্বা কই? জবার প্রশ্নে শাহবাজ বলে উঠে, তোমার আব্বা আমার কথা মানতে নারাজ, তাই তাকে বন্দি করেছি। শাহবাজের এরূপ ভীতিকর কথাই জবা ভয় পেয়ে ফের তার সম্মুখে বসে হাত জোর করে বলে উঠে, আপনি আমার আব্বারে সাইরা দিন দয়া কইরা। আব্বারে ছাড়া আমরা থাকতে পারুম না, দয়া কইরা সাইরা দেন আব্বারে জমিদার সাহেব। জবার এরূপ অনুরোধে শাহবাজ দু আঙ্গুল দিয়ে কপাল খুঁজতে খুঁজতে বলে, ছাড়তে পারি যদি তুমি আমায় বিয়ে করতে রাজি হও। আকস্মাৎ শাহবাজের মুখ থেকে এহেন কথা শুনে জবা অবাক হয়ে কথা বলার ভাষায় হারিয়ে ফেলে। সে বুঝতে পারছে না জমিদার শাহবাজ মির্জা তাকে যে কথাটি বলল তা সে সঠিক শুনেছে কিনা। সে স্তব্ধ হয়ে বসে রয়। তার নিশ্চুপতার মাঝে শাহবাজ বলে উঠে, কন্যা, যা করতে বলেছি তুমি কি তাতে রাজি? তবে জবার ধ্যান ভাঙে। সে উঠে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলে, আমি আপনারে বিয়া করুম না, আপনি ভালো না, আপনি আমার আব্বারে সাইরা দেন। জবার কথায় শাহবাজ ক্ষিপ্ত হয়ে তড়িৎ ব্যাগে জবার একদম নিকটে এসে নিজের দীর্ঘ দেহটাকে ঝুঁকিয়ে বলে উঠে, ঠিক আছে, তোমার আব্বাকেও কোনো দিন ছাড়বো না, তুমি এখান থেকে যেতে পারো। হুঙ্কার দিয়ে বলল শাহবাজ। শাহবাজের কথায় জবা কান্না করে কিছু বলতে গেলে শাহবাজের ক্রোধান্বিত রূপ দেখে কিছু না বলে হিচকে তুলতে তুলতে পা বাড়ায় মহল থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে। তখনই শাহবাজ বলে উঠে, ইস, কারাগারে নিশ্চয়ই রহিম মিয়ার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করার, তার কন্যা যে তার কোনো উপকারে আসতে পারলো না। কথাগুলো বলে শাহবাজ পা বাড়ায় মহলের অভ্যন্তরে প্রবেশের উদ্দেশ্যে। তখনই জবা কান্না করে বলে ওঠে, আমি করুম না বিয়া আপনারে, আপনি আমার আব্বারে সাইরা দেন। জবার প্রত্যুত্তরে শাহবাজের মুখে ফুটে উঠে এক কুটিল হাসির রেখা। সে তৎক্ষণাৎ জবার দিকে ঘুরে প্রহরীকে ডাক দিয়ে বলে ওঠে, যাও, রহিম মিয়াকে নিয়ে আসো। প্রহরীর শাহবাজের হুকুম পাওয়ার সাথে সাথে রহিম মিয়াকে নিয়ে দাঁড় করায় শাহবাজের সম্মুখে। তখনই জবা নিজ বাবাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কান্না করে ওঠে। রহিম মিয়া হতচকিত হয়ে যান জবাকে নিজ সম্মুখে দেখে। সে ভয়ে ভয়ে বলে ওঠে, মা, তুই ওই জায়গায় আইসস কেন? রহিম মিয়ার প্রশ্নে জবা নির্জীব দাঁড়িয়ে থাকে। তখনই শাহবাজ নিজ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আপনার কন্যাকে নিয়ে বাড়ি ফিরে যান, কাল আমি সসম্মানে আপনার কন্যাকে আমার বেগম করে নিয়ে আসব। শাহবাজের গম্ভীর ভাবে বলা কথায় রহিম মিয়া অবাক হয়ে তাকিয়ে রয় তার পানে। সেই নজরের ভাষা বুঝতে পেরে শাহবাজ বলে ওঠে, আপনার কন্যা স্বয়ং আমাকে বিবাহ করতে রাজি হয়েছে, নিশ্চয়ই এখন সব কিছু আপনার বোধগম্য হয়েছে। রহিম মিয়া জবার হাত ধরে নিঃশব্দ পায়ে গ্রাম্য মেঠো পথে হাঁটতে শুরু করেন। পথ দীর্ঘ হলেও তার মনে চলছে এক অজানা ঝড়। প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার বুকের চাপা কষ্ট যেন আরো ভারী হয়ে ওঠে। তার মুখে কোনো কথা নেই, শুধু নিস্তব্ধতার মাঝে ঘুরপাক খাচ্ছে অপার অসহায়তা। জবা বাবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে, কিন্তু কিছুই বলতে সাহস পায় না। বাবার নীরবতা তাকে আরো ভেঙে দেয়। অন্যদিকে শাহবাজ যখন মহলের প্রবেশদ্বারে পা রাখে তখনই সামনে এসে দাঁড়ান আলিয়া বানু। তার মুখে অজস্র প্রশ্নের ছাপ। উদ্বিগ্ন স্বরে তিনি বলে ওঠেন, এসব আমি কি শুনছি শাহবাজ? শাহবাজ যেন এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল। তার মুখে কোনো দ্বিধার ছাপ নেই। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, যা শুনেছেন আমি জান তাই সত্যি। মায়ের চোখে ক্ষোভের ঝিলিক। তিনি রেগে গর্জে ওঠেন, তুমি কি জানো না তোমার বিবাহ আমরা রুকাইয়ের সাথে ঠিক করেছি? তবু তুমি এমন সিদ্ধান্ত নিলে কেন? মায়ের এহেন প্রশ্নের শাহবাজ গুরু গম্ভীর হয়ে তীক্ষ্ণ স্বরে বলে, আমি জান, আমি কি কখনো রুকাইয়াকে বিবাহ করব বলেছি? আলিয়া বানু স্তব্ধ হয়ে যান। সত্যি তো, শাহবাজ কখনোই রুকাইয়াকে বিবাহের কথা বলেনি। তার মুখে কোনো উত্তর নেই। নিজের মনের ভেতর অগণিত প্রশ্ন উকি দিতে থাকে। আর তখনই শাহবাজ সম্মুখে এগিয়ে গিয়ে কক্ষের দিকে পা বাড়াতে বাড়াতে বলে,
আম্মি জান, আশা করি আপনার আর কিছু বলার নেই। কাল তৈরি থাকবেন এই মির্জানগরের জমিদারের অর্ধাঙ্গিনীকে বরণ করার জন্য। শেহবাজ প্রস্থান করে। আলিয়া বানু থমকে দাঁড়িয়ে থাকেন। তার ঠোঁট কাঁপে, কিন্তু কিছু বলতে পারেন না। তবু ফিসফিস করে নিজেকে বলেন, এখন আমি রুকাইয়াকে কি জবাব দেব? অন্যদিকে গ্রাম্য পথে হাঁটতে হাঁটতে রহিম মিয়ার চোখের কোণ ভেসে ওঠে অশ্রুরেখা। তার মনের গভীরে বেদনা মুখে প্রকাশ পায় না। এখনো সময় জবা বাবার সম্মুখে এসে তার হাত ধরে জিজ্ঞেস করে, আব্বা, আপনি আমার উপর রাগ করছেন? জবার প্রশ্নে রহিম মিয়া তার দিকে করুণ দৃষ্টিতে তাকান। দীর্ঘশ্বাস ফেলে বলেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।